বলছে প্রতিদিন আমাকে রাত্রে দিবে ফোন, তা আমি রাত্রে দিছি। ওনার কথার মধ্যে এত জাদু, এত ভালো লাগতো। আমার স্টুডেন্টদেরকে আমি সন্তান তুল্য দেখি, এর বাইরে কখনো কোনোভাবে কোনো কথা হয়নি, কোনো অবস্থাতেই না। রোজার মধ্যে বলতেছে, রিনা সবাই আমাকে গিফট দিল, তুমি কিন্তু দিলা না। বাসার সবাই নাক করছে যে এই বয়সে কি এর মডেলিং শিখে কি করবা তুমি। এক পর্যায়ে উনি আমার কাছে টাকা প্রথম চাইছিল 15,000, পরে 10,000, পরে বলছে 5,000 টাকা দাও। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট কথা, একেবারেই বানোয়াট কথা। যাকে বিয়ে করছে ওনার সম্পর্কে আমি জিজ্ঞেস করছি, ভাইয়া ওই মেয়েটাকে, উনি আমাকে বলছে যে ওনার চাচাতো বোন লাগে। ওই আচার আচরণগুলোর কারণে তার সাথে আমি আর কোনোদিন যোগাযোগ করি নাই। দর্শক, সম্প্রতি ফ্যাশন কোরিওগ্রাফার অ্যাডলফ খানকে নিয়ে বেশ আলোচনা হয়। এরই মধ্যে আমাদের সঙ্গে একজন যোগাযোগ করেন, তিনি অ্যাডলফ খানের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে আসেন। আপনার পরিচয়টা জানতে চাচ্ছি। আমি রিনা রায়। অ্যাডলফ খানের সাথে আমার পরিচয় হয় টিকটকের মাধ্যমে। উনি যখন ফ্যাশন মানে গ্রুমিংয়ের এই বিজ্ঞাপনটা দেয়, তখন ওনাকে আমি কমেন্ট করি যে ভাইয়া, যে গ্রুমিং মানে শিখতে কি কোনো বয়সের প্রয়োজন হয়, মানে কী কী যোগ্যতা লাগে। তো উনি আমাকে বলছে যে না, কোনো যোগ্যতা লাগে না, জাস্ট ফিসটা লাগবে আর প্রয়োজনীয় কিছু কাগজপত্র লাগবে। তখন আমি বলছি যে আমি শিখতে চাই, কেন হ্যাঁ আসেন, আমি তাহলে বিকাশ নাম্বার দেই, আপনি টাকাটা পাঠিয়ে দেন। আমি বলছি না ভাইয়া, আমি আপনার সাথে দেখা করব। তো উনি বলে কালকেই তো লাস্ট ডেট, আপনি আসলে তো কালকে আসতে হবে, শুক্রবার। এটা কবের ঘটনা, কতদিন? এই 2021-এর নভেম্বরের দিকের কথা। শুক্রবার দিন ওনার বাসায় আসি। তা উনি আমাকে দেখে বলতে আছে যে তুমি তো কিছুই মানে বুঝো না, তোমাকে দেখে মানে বোঝা যায় তুমি গ্রামের, তাহলে তুমি 6 মাসের কোর্সটা কর। তো বলছি ভাইয়া কত লাগবে? বলছে 6 মাসে 40,000 টাকা লাগবে। পরে আমার কাছে 25,000 ছিল, আমি ওনাকে 25,000 টাকা দেওয়ার পরে চলে যাই। আমাকে এই ওনার মানে জিমেল নাম্বার, তারপরে বিকাশ নাম্বার, মোবাইল নাম্বার এটা মানে দেয় যে এই বিকাশ নাম্বারে বাকি 15,000 টাকা হ্যাঁ নিজের হাতে লিখে দিছে। এটা নাহলে এই করলেও পারবেন আপনারা, তা অরিজিনালটা তো আমার কাছে আছেই। ওনার সাথে আমার কি কথা হতো মেসেজে, ওইটি আমি রাখছিলাম। পরে তো আমি দিলাম বাকি 15,000 টাকাও আমি বিকাশ করে দিলাম। তারপর আমি জিমে ভর্তি হলাম, নরসিংদী আইসা পড়লাম। তখন আমি নভেম্বরে ওনাকে টাকা দেবো, ডিসেম্বরে আমি নরসিংদী চলে আসলাম। উঠে দেখেন আমি বাবার বাড়িতে যাই নাই, যে বুঝে নেই আমি একটা ফ্যাশনেরই করবো, অত ড্রেস পরতে হবে, ওইখানে আমার গার্জিয়ানরা নাও পছন্দ করতে পারে। আমি একটা বাসা নিলাম, ওই বাসা নেওয়ার পরে ডিসেম্বর চলে গেল। বলে ভাইয়া ক্লাস কবে হবে? জানুয়ারি। বলে সময় হলে তো আমি জানাবো, তুমি এত শুরু করছো কেন? আর তুমি 2022 হ্যাঁ 22-এর শুরুতে উনি আমাকে বলতেছে যে আমি বলছি ভাইয়া আমি তো নরসিংদী চলে আসছি। তুমি আমাকে না বলে আসছো কেন? আমি কি বলছি তোমাকে নরসিংদী আসার জন্য? তুমি ওইখানেই থাকো, সময় হলেই আমি তোমাকে বলবো। পরে আমি তো বলছি যে ভাই আপনি তো বলছেন জানুয়ারিতে হবে, তা আমার একটা শখ জিনিসটা বুঝে নেই এটা। হ্যাঁ আমি চলে আসছি। তা জানুয়ারি গেল, তারপরে আবার আপনি ওই যে নতুন করে করোনা আবার একটু দেখা দিল না, ওই প্রথম করোনার পরে দ্বিতীয় করোনাটা, যে দ্বিতীয় আরেকটু মানে শোনা যাচ্ছে। তখন বলছি বলে দেখো করোনার জন্য ক্লাস নিতে পারছি না, সবাই তো আসবে না, তুমিও না আসতে চাও, সবাই তো আসে না। আচ্ছা যাক, ওটাও মানলাম। পরে রিসেন্টলি ওনার বাবাও সুস্থ। ওনার বাবা মানে তখনই স্ট্রোকটা করে, এখন না, এর আগে তখন ওনার বাবা অসুস্থ, হসপিটাল রিসেন্টলি, তখন মানে শুরুতেই অসুস্থ। তারপরে উনি বলতেছে আমি হাসপাতালে আছি, বাবাকে বাড়িতে আনি, পরে দেখবো, চিন্তা করো না, তুমি করো না, কোনো চিন্তা করো না, ক্লাসে অবশ্যই তোমাকে ডাকবো। পরে ভাইয়া আমি ফোন দিতাম প্রতি রাতে, আমার সাথে যোগাযোগ ছিল, ফোন দিতাম, বলতাম যে ভাইয়া কী করতেছেন? তখন বলতো আমি হাসপাতালে বাবাকে দেখে আসতেছি, এরকম অনেক কথা হবে। এক পর্যায়ে উনি আমার কাছে টাকা মানে টাকাটা কি বলতেছে, আমার বাবা অসুস্থ, আমি তো বড় ছেলে, রিনা আমাকে কিছু টাকা ধার দিতে পারবা? পরে আমি তোমাকে দিয়ে দিব। পরে আমি বলছি ভাইয়া আমার কাছে তো টাকা নাই, আমার হাজব্যান্ড বাইরে থাকে, তো ও তো মাসে টাকা পাঠায়, মানে এক্সট্রা তো আমার কাছে কোনো টাকা নাই, আমার যে খরচের টাকাটা দেয় ওটা তো আমার শেষ, আবার মাস গেলে পাবো। ভাইয়া সরি আমি তো দিতে পারবো না। প্রথম চাইছিল 15,000, পরে 10,000, পরে বলছে 5,000 টাকা দাও। আমি যে 5,000 টাকাও নাই ভাইয়া, আমার খুব লজ্জা লাগতেছে, আপনি চাইছেন আমি দিতে পারতেছি না, আপনি এমন একটা বড় মানুষ, আর আমার যদি ক্ষমতা থাকতো আমি এখন চলে আসতাম আপনার বাবাকে দেখার জন্য, আমার তো ওই রকম কোনো ক্ষমতা নাই। পরে বলছে আচ্ছা ঠিক আছে, আচ্ছা গেছে। পরে আপনাদের
ঈদ আসলো, রোজার পরে ও বলছে রোজার পরে ক্লাসটা হবে। পরে তো রোজার মধ্যে বলতেছে রিনা সবাই আমাকে গিফট দিল, তুমি কিন্তু দিলা না। বলছি ভাই আমি গরিব, আপনি জানেন, আমি গ্রাম থেকে আপনার কাছে শেখার জন্য বুঝতেইছেন মানে শখ, এ বয়সে এসে আমার একটা শখ চাপছে। বাসার সবাই নাক করছে যে এই বয়সে কি এর মডেলিং শিখে কি করবা তুমি। বাট তাও আমি বলছি যে কথাবার্তার মধ্যে তো একটা স্টাইল আছে, এটা শিখতে পারলেই কি, ঠিক না? আচ্ছা যাক। আর ওনাকে যখন আমি টাকা দিয়েছি উনি কিন্তু আমাকে তখন বলছে তোমাকে আমি শুনো, এখন তোমার সাথে আমি কোনো ছবি টবি নিব না, কোনো নিব না, তোমাকে আমি মেজে ঘষে এমনভাবে তৈরি করব যে ক্যামেরার সামনে আনলে যেমন আমার মান ইজ্জত থাকে। তারপরে যখন ওনাকে ঈদ যাওয়া মানে রোজার ঈদের পরে ওনাকে বলছি ভাইয়া আর কবে ক্লাস নিবেন, আমি তো বাড়িতে ছেলে রেখে মার কাছে ছেলেকে রেখে নরসিং দিয়ে আসছি। পরে উনি বলে দেখো আমার এখন যেই জায়গাটায় আমি ক্লাস নিতাম ওই জায়গাটা আমি ছেড়ে দিয়েছি, এখন আমার নতুন জায়গা লাগবে, নতুন জায়গা নিলেও না আমি ক্লাস করব, এখন না হলে আমি কীভাবে ক্লাস করব, ঠিক আছে তোমাকে জানাবো। তারপর ভাইয়া আর জানাই নাই। আর ওনার যখন টিকটকের মধ্যে আমি ওনার কমেন্টস করছি, ফোন দিলেও ফোন ধরে না, কমেন্ট করছি যে ভাইয়া আপনি এত বড়, আপনার বাবা এমন একটা ডিসি ছিল, ডিসির ছেলে হয়ে আপনি আমার টাকাটা, আপনি ক্লাসও নিলেন না, আমার টাকাটাও ফেরত দিলেন না, পরে আমাকে ব্লক করে দিল। টিকটক এটা 22-এ হ্যাঁ 22-21-এর লাস্টে, হ্যাঁ 21-এর লাস্টে তো নিলে ওই নভেম্বরে, তো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি প্রায় 6 মাসের দিকে আর কি, 6 মাস হয়ে গেছে, 22-এরও 6 মাস একদম টোটালি ওনার সাথে সব যোগাযোগ বন্ধ, ফোন দিলে ফোন রিসিভ করে না। আর আমাকে টিকটক ফেসবুক মানে যেখানে ওনার সাথে আমি ইনভলভ ছিলাম সব জায়গা থেকে ব্লক করে দিই, আর যোগাযোগ করি না। আপনি আমাকে একটু আগে বলেছিলেন যে প্রতিদিনই ওনাকে কল দিতেন, কথা হতো, এবং এই সম্পর্কের জেরে কিন্তু তিনি আবারও টাকা চেয়েছেন। তা আপনার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কেমন ছিল? ব্যক্তিগত সম্পর্ক ভালো, একটা বন্ধু আমাকে বলছে উনি খুব ভালো, বলছে তুমি ফোন দিলে আমি রিসিভ করবো, আসলে উনি রিসিভ করছে। আমি রাত্রে বলছে প্রতিদিন আমাকে রাত্রে দিবা ফোন, তা আমি রাত্রে দিছি, কথা বলছি ভাইয়া কেমন আছে, কি খবর, রিসেন্টলি উনি যাকে বিয়ে করছে ওনার সম্পর্কে আমি জিজ্ঞেস করছি ভাইয়া ওই মেয়েটাকে, উনি আমাকে বলছে যে ওনার চাচাতো বোন লাগে। হ্যাঁ উনি বলে নাই যে ওনার সাথে এঙ্গেজমেন্ট হয়েছে, তখন দেখি নাই আমি, বাট ওনার সাথে ওই টিকটকে ডুয়েট যখন করছে মানে তখনই আমি জিজ্ঞেস করছি আর কি যে ভাইয়া উনি কে, বলতেছে উনি আমার চাচাতো বোন। তো আমার তো আর জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই, কারণ ওনার সাথে তো আমার কোনো সম্পর্ক না, বাট বন্ধুর মতো। কিন্তু আপনার কথায় গভীর সম্পর্ক না থাকলেও কিছু তো একটা ছিল, এরকম কিছু না ভাইয়া, বাট ওনাকে আমি খুব পছন্দ করতাম, এটা ঠিক মানে গুরু হিসাবে, মানে অন্য কিছু না, যে জাস্ট উনি আমাকে তৈরি করবে, মানে ওনার কথার মধ্যে এত জাদু, এত ভালো লাগতো কথা বললে, মানে আমি প্রতিদিনই মানে ওই টাইমটা ধরে যে কখন কথা বলবো একটু মানে রিসিভ, তবে না কাজ না থাকলে পছন্দ না করলে এইভাবে একদম টাইম ধরে কথা বলা, হ্যাঁ না কথা বলছে না, বেশি কথা বলি নাই, বলছে তো বলছে তুমি তোমার কি সব চলছে কিনা, তুমি জিমে যাচ্ছ কিনা, তুমি এই পেপার পড়ছো কিনা, পড়তেছো কিনা, তো বলছে হ্যাঁ করো। মানে আমাকে যে ব্লক করে দেওয়ার আগ পর্যন্ত কিন্তু উনি ভালোভাবেই কথা বলছে, আমি মানে বুঝতেই পারি না যে আমাকে ব্লক করে দিবে কিংবা আমাকে ক্লাসে ডাকবে না। আপনার কথা শুনে আমার কেন জানি মনে হচ্ছে আপনাদের মধ্যে কোনো একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কের জেরে আপনারা হয়তো ঝগড়া বা কিছু একটা ঘটছে যার কারণে আলাদা হয়ে গেছে, আর এরপর এখন আপনি অভিযোগ তুলতেছেন। এরকম আমি না বলি, আপনার কথা শুনে আমাদের দর্শকরা যখন শুনবে তারাও কিন্তু এই সকল প্রশ্ন করবে। অন্য কোনো সম্পর্ক না, মিথ্যে কথা তো একজনের সাথে বলে লাভ নাই, ভালো বন্ধু, খুব খুব ভালো লাগতো তানে। কারণ সে আমাকে আমার এই যখন আর ক্লাস শুরু হচ্ছিল না, সে যখন প্যাশন হারায় ফেলছিল, ধৈর্য হারায় ফেলছিল করোনাকালীন পরবর্তী সময়ে, তখন আমি তাকে ওয়েট করতে বলছিলাম, সে ওয়েটটাকে সে বিশ্বাস করতে পারছিল না। সে তখন আমার নামে দুর্নাম এবং এক একজনের কাছে এক এক মেসেজ দিয়ে আমাকে হেয় করার চেষ্টা করছিল। সে প্রচুর আমাকে হেয় করার চেষ্টা করেছে। আমি তাকে মানহানির মামলা করতাম, কিন্তু আমি করি নাই। এ হচ্ছে বিষয়। আমি রেগে গেছিলাম তার আচার আচরণে, এই কারণেই তার সাথে আমার মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। অন্য কোনো ওগুলো না করে, কারণ এরপর সে তো বিরক্ত করে ফেলছে, তার সাথে তো আমার জিনিসটা তো হয়ে গেল, মানে হয়ে গেল, যে কারণে তাকে আর ওটা রিফান্ড করা হয়। বুঝতে পারছি, তাকে এটাও ওপেন করে দিছিলাম যে আপনি এসে আবার গ্রুমিং করতে পারবেন, আপনি এসে যে
কোর্স টাকা দিয়েছিলেন, এসে ক্লাস জয়েন করতে পারবে, কিন্তু তাকে আর এরপরে আর মানে ওই আচার আচরণগুলোর কারণে তার সাথে আমি আর কোনোদিন যোগাযোগ করি নাই। ব্যাপারটা হচ্ছে এরকম, সে নিজের সিচুয়েশন গুলাকে অনেক কঠিন করে ফেলছিল, যে কারণে আমি তার সাথে আর যোগাযোগ করি নাই। সে বলছে ব্যবহার ছাড়া দুর্ব্যবহার বা মানে অনৈতিক বা কি বলে হেয়টা করা ছাড়া, অসম্মান করা ছাড়া আমার তার প্রতি রাগার কোনো কারণ নেই। সেগুলো কাজগুলো করেছিল, যে কারণে আমি করে দিছিলাম। এগুলা তার সাথে কথা হতো, বাবা অসুস্থ, বাবা টাকা, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথা, একেবারেই বানোয়াট কথা। আমার সাথে যেটুকু ওই যে স্কুলের গ্রুমিং এর জন্য দিয়েছে ওটা সম্পূর্ণ সত্যি, বাকি কথা সব মিথ্যে, একেবারেই মিথ্যে। আমি কি আপনাকে বুঝাতে পারছি? সে শুধুমাত্র আমার কাছে গ্রুমিং করার জন্য টাকাটা দিয়েছিল এবং ওইটুকুই তার দাবি বা তার চাওয়া, কিন্তু সে এত দুর্ব্যবহার, এত হেয়, এত আজে বাজে টেক্সট করেছে সবাইকে বা ইসেকে, যে কারণে তার সাথে আমার একটা মানে আমি বিরক্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, আর কিছুই না। এখন এতদিন পরে এসে যখন আমার এই যে আমি এখন হাইপে, যে কারণে সে হয়তো বা সেই বিষয়টা নিয়ে এসে কথা বলছে, আমি ঠিক জানি না কেন।